বাংলাদেশে তো আর একদিন পরে ইলেকশন। এখন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই মানে কোটি টাকার প্রশ্ন যে এই ইলেকশনে কে বা কারা জিতবে, বিএনপি নাকি জামায়াত। এটা নিয়ে তো বাংলাদেশের মানুষের নিশ্চয়ই একটা উত্তেজনা আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে। এখন নানা রকম জরিপ বের হচ্ছে, এক এক জরিপে এক এক রকম তথ্য। এক এক জরিপে বলে যে বিএনপি ক্ষমতায় যাবে, অন্য জরিপে বলে জামায়াত ইসলাম ক্ষমতায় যাবে। এরকম নানা রকম জরিপ কিন্তু হচ্ছে। তবে এইবারের ইলেকশনে এই যে জামায়াতের উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো। আসলে গত 54 বছর ধরে, এই 54-55 বছর ধরে যে বাংলাদেশে জামায়াত ইসলাম অতীতে কখনো এই ধরনের মানে মহা সুযোগ পায় নাই, সুবর্ণ সুযোগ পায় নাই ক্ষমতায় যাওয়ার। এবং এইবার যদি তারা ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো দিন ক্ষমতায় যেতে পারবে আমার তো মনে হয় না। এই জন্যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কিন্তু বিপুল শক্তি, অর্থ এবং জনবল নিয়োগ করেছে। এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো যে নারী, একেবারে হাজার হাজার নারী বোরখা পরিহিত অবস্থায় বিশাল মিছিল করে জামায়াতের পক্ষে তারা মাঠে ঘাটে নেমে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে এই নারীগুলা কিন্তু ঘরের মধ্যে বন্দি হয়ে যাবে। এরা কিন্তু নিজেরাও সেটা জানে। এই ব্যাপারে ভারতের দু একজনের সাথে কথাটা বললে, বিশেষ করে ভারতের নারীদের দু একজনের সাথে কথাটা বললে তারা বিষয়টা বুঝতে অক্ষম। কারণ ভারতে আর যাই হোক, নারীরা তো মোটামুটি স্বাধীনতা ভোগই করে, এটা তো বলতেই হবে। এবং সেই হেতু তারা বুঝতেই পারে না যে বাংলাদেশের নারীরা কোনোভাবেই এই ভারতের নারীদের মতো না। আমি যখন বলি যে বাংলাদেশের নারীরা ইচ্ছাকৃতভাবেই তারা ঘরে ঢুকে যেতে চায়, তারা বাইরে বেরোতে চায় না, কাজকাম করতে চায় না, তারা স্বামীর মনোরঞ্জনকে তাদের জীবনের একমাত্র ব্রত হিসেবে তারা মেনে নিয়েছে এবং তারা মনে করে যে এভাবেই তারা বেহেশতে যেতে পারে বা পারবে। যদিও অবশ্য বেহেশতে গিয়ে তারা কী পাবে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। এখন এই সমস্ত কথা ভারতের দু একজন নারীর সাথে কথাটা বললে তারা বলে যে না না, কই আমার সাথে তো বাংলাদেশের কয়েকজন নারীর যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে, তাদের সাথে কথা বলি, তারা তো অনেক প্রগতিশীল, তারা তো এরকম না। আমি তখন বললাম যে ভালো কথা, তো ওই আপনি যাদের সাথে কথাবার্তা বলেন ওরা বাংলাদেশের নারীদের কত পার্সেন্টের রিপ্রেজেন্টেশন করে? তখন আর বলতে পারে না। আমি বললাম যে ওই ধরনের তথাকথিত প্রগতিশীল যারা বলে তারা নিজেরাও ভিতরে ভিতরে ভয়ঙ্কর ধর্মান্ধ। এবং তারপরেও যদি আমি তাদেরকে কিছুটা উদার বলে ধরে নেই, তাহলে গোটা বাংলাদেশের নারীদের শতকরা 1%ও তারা না। অতএব ওদের কথা বলে তো কোনো ফায়দা নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতের মানুষের এবং নারীদের কোনো আইডিয়া নাই যে বাংলাদেশের নারীরা আসলে কেমন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে বাংলাদেশে যারা নাকি বিশ্ববিদ্যালয় থেকে পাস টাস করছে, তারপরে বিভিন্ন সরকারি পোস্ট পজিশনে আছে, তারা কিন্তু জেনে শুনে বুঝে তারা কিন্তু জামায়াত ইসলামের পক্ষেই আসছে এবং জামায়াত ইসলামের সমর্থক। কেন? কারণ তারা আসলে ধর্মান্ধ এবং তারা নিজেরাও জানে যে জামায়াত ইসলাম ক্ষমতায় থাকলে তারা কিন্তু কোনো উচ্চ পোস্ট পজিশন পাবে না। এমনকি জামায়াত ইসলাম দলটার কোনো দিন উচ্চ পর্যায়ের নেতা যেমন আমির এটা হবে না। তারা এগুলো কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ নারীরা যে পুরুষের অধীনে থাকবে, নারীরা যে পুরুষের সমান মর্যাদা অধিকার এটা ইসলাম অনুযায়ী পায় না, এগুলো তারা মেনে নিয়েছে। এবং এখন এদেরকে আপনি যত কথাই বলেন কোনো কাম হবে না। এরা কিন্তু কারণ তারা তো ধর্মান্ধ, তারা তো বিশ্বাস করে যে তাদের ইসলাম দিয়েছে নারীকে মহাসম্মান। এবং ওই যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আছে না যে পুরুষরা হলো নারীদের প্রভু। তো যেহেতু এরা ভয়ঙ্কর ধর্মান্ধ, অতএব আল্লাহর এই বাণী তারা মর্মের মধ্যে তারা গেঁথে নিয়েছে এভাবেই যে হ্যাঁ, নারীদের অবস্থা পুরুষের অধীনে থাকবে, অধীনস্থ থাকবে। এবং এটাকেই তারা মনে করে যে বিশাল সম্মান। এই জন্য দেখবেন যে এদের আপ্তবাক্য ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান। এখন একজন অধীনে থাকা, দাস দাসীর স্ট্যাটাসে থাকা, এটাকে তারা মনে করে যে বিশাল সম্মানের ব্যাপার। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে বাংলাদেশে বিএনপি আসুক অথবা জামায়াত ইসলাম, যে বা যারাই ক্ষমতা আসুক, আসলে এরা এই দল দুইটা
আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এদের রাজনৈতিক দর্শনে কিন্তু খুব একটা তারতম্য কিছু নাই। তারতম্যের মধ্যে এই বিএনপি একটি দাবি করতো যে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, কিন্তু গত 17 মাস ধরে আমরা দেখেছি বিএনপির লোকজনই মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিচিহ্ন ভেঙে চুরে খান খান করে দিয়েছে। তাহলে এরা কিভাবে বলে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? এবং ইন্টারেস্টিং ব্যাপার, যদি কেউ খেয়াল করে তাহলে দেখা যাবে যে এই কথিত যে সমস্ত মুক্তিযোদ্ধা, এমনকি যারা নাকি সেক্টর কমান্ডার অধীনে বেশ কমান্ডার হিসেবে যারা এই মুক্তিযুদ্ধের করছিল, যুদ্ধ করছিল, তাদেরও অনেকে কিন্তু জামাত ইসলামীতে যোগ দিয়েছে, বুঝছেন? তাদেরও অনেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। অর্থাৎ এখন তারা অনেকটাই মনে করে যে তাহলে তো 71 সালে এইরকম মানে মুক্তিযুদ্ধ করে তো আমরা ভুল করেছি। যেহেতু জামাত ইসলাম তো স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই না? তো তাদের দলে যোগ দেওয়ার অর্থ এবং তাদের আদর্শ মেনে নেওয়ার আদর্শ তো এটাই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা ভুল করেছি। এবং এই হেতু আমি বলতে চাচ্ছি, এই যে দুই চারজন যে খালি এই জামাতে যোগ দিয়েছে তা কিন্তু না, আসলে একই আদর্শ কিন্তু বিএনপির অধিকাংশ নেতাকর্মী তারা কিন্তু হৃদয়ে ধারণ করে। মুক্তিযুদ্ধের বিষয়টাকে বিএনপি কীভাবে ব্যাখ্যা করে জানেন? তারা বলে যে এইটা তো আসলে ওই ভারতের চক্রান্ত, এটা বস্তুত ভারত সাহায্য করেছিল নিজ স্বার্থে। এটাই তারা যে একটা স্বাধীন দেশ পেল, স্বাধীন দেশের পতাকা পেল, এখন যে তারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, সেনাবাহিনী প্রধান হয়, মন্ত্রী হয়, কর্পোরেট বিজনেসের মালিক হয়, সচিব হয়, চাকরি বাকরি করে, এই যে সুযোগ সুবিধাগুলো পেল, এগুলো তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে ঠিকই আছে, কিন্তু এইটা বস্তুত ভারত তার নিজ স্বার্থে করছে। বাংলাদেশের মানুষকে ভালোবেসে ভারত সেটা করে নাই। তো তখন যদি তাদেরকে বলা হয় যে হ্যাঁ, ভারত তার নিজ স্বার্থেই করছে ঠিকই আছে, এবং পৃথিবীতে কেউ বিনা স্বার্থে কোনো কিছুই করে না, এমনকি যে নাকি দান ধ্যান করে, যেমন ওই যে বাংলাদেশের একজনের নাম আমরা শুনি, দানবীর হাজী মোহাম্মদ মুহাসিন, তাই না? তো এই লোক কীভাবে কী কারণে দান ধ্যান করতো? নিশ্চিতভাবেই পরকালে বেহেশতে যাওয়ার আশায়। তার মানে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো ভালো কাজও করে না বা কারো উপকারও করে না, সেখানে অবশ্যই একটা স্বার্থ থাকে। তো ভারত অবশ্যই তার নিজ স্বার্থে পাকিস্তানকে ভেঙে 2 টুকরা করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কী পেল? বাংলাদেশের মানুষ তো স্বাধীন দেশ পেল, এখন সেই দেশে তারা রাজা উজির হয়, তাই না? এবং এই কথাগুলো যখন বলা হয় তখন বলে মানে আসলে তাদের আর কোনো উত্তর নাই। মোদ্দা কথা হচ্ছে যে যেহেতু স্বাধীনতা যুদ্ধে ভারত অংশ নিয়েছিল, এই হেতু তারা অনেক ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী মনোভাব পোষণ করে। এবং এই হেতু অর্থাৎ যেহেতু ভারত ওই বিএনপির রাজনৈতিক আদর্শ কি ভারত বিরোধিতা, এছাড়া কিন্তু জামাত ইসলামের সাথে অন্য তেমন কোনো তফাৎ নেই। মাঝখান দিয়ে এই বিএনপি দাবি করে তারা হলে গণতান্ত্রিক দল, ধর্মনিরপেক্ষ দল। আসলে না, এরা গণতান্ত্রিকও না, ধর্মনিরপেক্ষও না, এরা বলে ইসলামী গণতন্ত্র। বুঝলেন না? ইসলামী গণতন্ত্র মানে ওই আম গাছে কাঁঠাল পাওয়ার একটা ব্যাপার। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জামাত এবং বিএনপি এদের মধ্যে কিন্তু আসলে আদর্শগত নীতিগত তেমন কোনো তফাৎ নাই। ওই বিএনপি ক্ষমতায় আসলে যা হবে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে ওই একই কিসিমের বিষয় বাংলাদেশে ঘটবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে আদর্শিক দিক দিয়ে অন্তত আমার কাছে জামাতকে অনেকটা অনেস্ট মনে হয়, কারণ তারা অন্তত ভান ভনিতা করে না। তারা বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম করব। এই যে বিএনপি ক্ষমতায় গেলে যে তারা যে ইসলামী শাসন কায়েম করবে না তা কিন্তু না, কিন্তু উপরে বলবে আমরা ইসলামী শাসন কায়েম করব না, কিন্তু ভিতরে ইসলামের সব কিছুই তারা কায়েম করবে। মানে এখানে হলো এদের এই সমস্যাটা। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিএনপি অথবা জামাত ইসলাম যারাই ক্ষমতায় যাক, বাংলাদেশের ভবিতব্য কিন্তু একই। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশ আর ভবিষ্যতে কোনো উঠে দাঁড়াতে পারবে না, একেবারে কোয়াইট ইম্পসিবল। কারণ যে দেশের মানুষগুলা তার নিজ জাতির যে অহংকার, যে স্বাধীনতার যুদ্ধ, সেটাকে স্বীকার করে না, করতে চায় না, এবং বলে যে এইটা আসলে তো ভারত এই কাজটা করেছে,
অর্থাৎ নিজেদের বীরত্ব, শৌর্য, বীর্য এটাকে অস্বীকার করে যারা পরগাছা হয়ে বাঁচতে চায়, আরবের দাসত্ব করতে চায়, আরবের মরুভূমিতে উট চড়াতে চায়, দুম্বা চড়াতে চায়, খেজুর খেতে চায়, এই ধরনের কোনো জাতি কোনো দিনও এই পৃথিবীতে উন্নত হয় নাই এবং হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা না যে কোনো জাতির সামনে এগিয়ে যাওয়ার জন্যে ভিটামিন হিসেবে কাজ করে তার দেশপ্রেম। আর এই দেশপ্রেম আসে তার দেশের যে স্বাধীনতা যুদ্ধের যে বীর যোদ্ধা, তাদের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কাহিনী, সেখান থেকে এই ভিটামিনটা মানুষ পায়, যা থেকে মানুষের ভিতরে দেশপ্রেম গড়ে ওঠে। কিন্তু আপনি যখন কট্টর মুমিন হবেন, তৌহিদি জনতা হবেন, তখন আপনার কিন্তু দেশপ্রেম থাকবে না, তখন আপনার দেশপ্রেম হয়ে যাবে আরব প্রেম। অতএব আপনি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে বসবাস করেও আপনি প্রতিনিয়ত স্বপ্ন দেখবেন যে বাংলাদেশে কবে ওই মরুভূমি হবে, সেখানে আপনি উট দুম্বা চড়াবেন, আপনি খেজুর গাছ লাগাবেন, খেজুর পেড়ে খাবেন। এটাই পৃথিবীতে আপনি দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো দেশ তার নিজস্ব ঐতিহ্য, নিজস্ব বীরত্ব গাথা, নিজেদের স্বাধীনতা যুদ্ধের যে বীরত্বের ইতিহাস, এগুলো ভুলে গিয়ে দেশপ্রেমিক হতে পেরেছে না, কেউ হতে পারে না। এবং সেই হেতু এই ধরনের কোনো জাতি পৃথিবীতে কোনো দিন উন্নতিও করতে পারে না। একটা জাজ্জল্য প্রমাণ দেই, মনে করেন যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধাইছিল কে? ওই অ্যাডলফ হিটলার, তাই না? ওই যে জার্মানি। তো এই অ্যাডলফ হিটলার দেখেন যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের একটা পক্ষ ছিল কি? জার্মানি, তাই না? এবং জার্মানি হেরে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই জার্মানির উপরে এমন কিছু আইন কানুন চাপিয়ে দেয়, প্রত্যেক বছর এই জার্মানিকে বিপুল পরিমাণে চাঁদা দিতে হতো এই পৃথিবীর বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে। এই কারণে দিতে হতো যে যুদ্ধ বাদিয়ে তারা বিভিন্ন দেশের অনেক ক্ষতি করছে এবং ক্ষতিপূরণ হিসাবে চাঁদাগুলো দিতে হতো। তো এখন এই 18 সাল থেকে 1933 সাল কয় বছর? মাত্রই কত 17-18 বছর, তাই না? মাত্র 17-18 বছর, এর বেশি তো না। 1933 সালে এই যে জার্মানির এই অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসে। দেখেন, অ্যাডলফ হিটলারকে তো পৃথিবীতে মানব জাতির শত্রু গণ্য করা হয়, নৃশংস, ডিক্টেটরিক ইত্যাদি বলা হয়। কিন্তু এই অ্যাডলফ হিটলারের একটা গুণ ছিল, যে গুণ কিন্তু সবাইকে স্বীকার করতে হবে। সেটা ছিল কি? প্রচণ্ড দেশপ্রেম এবং অবশ্যই কট্টর দেশপ্রেম এবং কট্টর জাতীয়তাবাদী, যে পৃথিবীতে জার্মান জাতি সেরা, তাই না? এই একটা মন্ত্রে উজ্জীবিত হয়ে 1933 সালে ভগ্ন একটা দেশ জার্মানি, সেখানে ক্ষমতা আসে অ্যাডলফ হিটলার। 33 থেকে 39, 6 বছর না? এর মধ্যে এই 6 বছরের মধ্যে শুধুমাত্র দেশপ্রেম দ্বারা গোটা জনগণকে তাড়িত করে গোটা ইউরোপের সবচেয়ে বেশি শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে এই জার্মানিকে গড়ে তোলে কে? অ্যাডলফ হিটলার। এবং তারপরে 1939 সালে এই ব্রিটেনের আধিপত্য খর্ব করার জন্যে বিশ্বযুদ্ধ বাধা হয়। কারণ সেই সময় তো সারা পৃথিবীতে ব্রিটেন আধিপত্য করতো, উপনিবেশ ছিল। এখন জার্মানিও একটা অর্থনৈতিক শক্তি হয়ে গেল, তারও তো উপনিবেশ দরকার। তো যখন সেই উপনিবেশ খুঁজতে বেরোলো, গিয়ে দেখে যে আগেই ব্রিটেন সব দখল করে ফেলছে, তাহলে ব্রিটেনকে দমাতে হবে না। এবং বেসিক্যালি ওটা ছিল সাম্রাজ্যবাদিতার একটা যুদ্ধ। অ্যাডলফ হিটলারের কথা ছিল যে জার্মানরা সেরা জাতি, কিসের ইংরেজরা সেরা, তো ওদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে আমরাই দুনিয়া দখল করব। হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গি অবশ্যই ক্ষতিকর, যে তারাই সেরা, বাকিরা হলো দাসী শ্রেণীর। এটা তো ভয়ঙ্কর একটা মানে কি বলা যায়, রেসিস্ট টাইপের আইডিওলজি, তাই না? এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলা হচ্ছে না। বাট আমি এই অ্যাডলফ হিটলারের দেশপ্রেমের কথা বলছি, যে তার দেশপ্রেমের কারণে উইদিন 6 years হি মেড হিজ জার্মানি দ্য মোস্ট ডেভেলপড কান্ট্রি ইন বোথ ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি। এটা তো ইতিহাস সাক্ষ্য দেয়। আপনি এই যে ভারতের কথা বলেন, ভারতের উদাহরণ দিলে তো বাংলাদেশের মমিন মুসলমানরা খেপে যায়। দেখেন যে এই 2014 সালে যখন এই নরেন্দ্র মোদী ক্ষমতা আসে, ভারতের ছিল, মানে ভারত বিশ্বের দরবারে 10-11 নম্বরে ছিল অর্থনৈতিক শক্তিতে, ক্লিয়ার?
আচ্ছা বলেন তো, এই যে কংগ্রেস যুগের পর যুগ ধরে ক্ষমতায় ছিল, তা ক্ষমতায় থাকার পরেও তারা দেশকে এত উন্নত করতে কেন পারে নাই? কেন পারে নাই? এবং এখন কিন্তু ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে দেখা যায় যে এই কংগ্রেসের যে নেতাগোতা যারা যারা ছিল, আমার কাছে কেন জানি মনে হয় যে তাদের দেশপ্রেম অনেকটাই মেকি ছিল, এবং তারা মানসিকভাবে অনেকটাই ওই যে ব্রিটিশদের উপনিবেশবাদী যে দাসত্বের মানসিকতা তা সেইগুলা ছিল, এবং যে কারণে তারা ভারতকে ওই যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সে ধরনের স্ট্রং ভূমিকা তারা কখনো পালন করে নাই। কেন এই কথাগুলো বললাম? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসছে, তাই না? তো একে তো মুসলমানে ঘৃণা করে যে হিন্দুত্ববাদী নেতা, হ্যান ত্যান হাবি যাবি। বাট খেয়াল করে দেখেন যে 2014 থেকে 2024 এই মাত্র 10 বছরে এই নরেন্দ্র মোদী, মুসলমানরা যতই তাকে ঘৃণা করুক, কিন্তু ভারতকে কোন লেভেলে নিয়ে গেছে? এখন ভারত অর্থনীতিতে 4র্থ পজিশনে, তাই না? এবং ওই দিন 2-1 বছরের মধ্যে 3য় পজিশনে চলে যাবে। তো এগুলো নরেন্দ্র মোদী কীভাবে করলো? কারণ নরেন্দ্র মোদী যত যাই মানে মানে যে যত যাই বলুক না কেন, নরেন্দ্র মোদী যে কট্টর একটা দেশপ্রেমিক, দেশের প্রতি তার যে ভালোবাসা, প্রেম মহব্বত, এইটা তো ভাই কেউ অস্বীকার করতে পারবে না, কি পারবে? এবং যে কারণে বস্তুত নরেন্দ্র মোদী দেশকে উপরের দিকে তোলার জন্য বা উপরে রাখার জন্য যে কোনো ডিসিশন নেয় এবং বাস্তবায়ন করে, কোনো পিছু টান নাই। ভারতের প্রভু কোনো ওই বাইরের দেশ না, ওই আরব দেশ না, আমেরিকা না, রাশিয়া না, চায়না না। ভারতের প্রভু ভারতের নিজেরাই। কিন্তু বাংলাদেশের প্রভু কারা? বাংলাদেশের মানুষ আত্মিকভাবে স্পিরিচুয়ালি কাকে প্রভু মনে করে? আরব দেশকে। কারণ বাংলাদেশের মানুষ মুসলমান, আর মুসলমানদের ধর্ম ইসলাম। ইসলাম তো আর কিছু না, আরব কালচার, অর্থাৎ আরবদের মতো হতে হবে, আরবদের দাসত্ব করতে হবে, এটাই তো। তো এই জন্যে আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশে এই যে ইলেকশন হচ্ছে, যদি ক্ষমতায় কেউ যায়, এই বিএনপি বা জামাত, ওই ফেট ইজ দ্য সেম, ইজ অলরেডি ডিটারমিন্ড। বাংলাদেশ হ্যাজ নো স্কোপ টু রাইজ। এখন এই আওয়ামী লীগ বেশ কিছু বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু একদিকে কিছু দৃশ্যত উন্নতি করছে, ঠিকই আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে মানুষগুলোর জন্যে এই দেশটাকে কিছুটা দৃশ্যত উন্নতি করলো, সেই মানুষগুলোকে বানিয়ে ফেলছিল কি আরও বেশি করে আরবের দাস, তাই না? সে কারণে আর বিশাল ব্যর্থতা কোথায়? বাংলাদেশের মানুষের মধ্যে উনি দেশপ্রেম জাগিয়ে তুলতে পারেননি, কারণ উনিও ক্ষমতায় দীর্ঘভাবে থাকার জন্যে বাংলাদেশের মানুষের মধ্যে আরও বেশি ধর্মের চাষ উনি করছেন এবং মানুষদেরকে আরও ধর্মান্ধ উনি বানিয়েছেন। শি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম। ইসলাম যে একটা অ্যারাব কালচার, ইম্পেরিয়াল কলোনিয়ালিস্টিক কালচার, এইটা তার কোনো ধারণাই ছিল না। এবং এই জন্য আমি মাঝে মাঝে শেখ হাসিনার কথা বলি যে মানে নিজের বড় মুমিনা ভাব দেখাতো, বাট শি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম। এখন তো দিল্লিতে আছে, আমি জানি আমার বক্তব্য সে শুনছে না, তবুও যদি শোনে আমি তাকে অনুরোধ করব যে আপনি একটু কোরআন হাদিস পড়েন, বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি একটু কোরআন হাদিস পড়েন, তাহলে আপনি বুঝবেন যে ইসলাম আসলে কী জিনিস। আপনি ইসলামের চাষ বাংলাদেশে করছিলেন বলেই আজকে আপনার পতন হয়েছে এবং আপনি জীবন বাঁচানোর তাগিদে আপনি ভারতে আশ্রয় নিয়েছেন। এই সত্য প্রথমে আপনাকে স্বীকার করতে হবে, বুঝছেন? আর যদি এই সত্য আপনি স্বীকার না করেন, আপনি ইহজিন্দেগিতে কোনো দিন বাংলাদেশে ফেরা তো দূরের কথা, আপনার 14 গোষ্ঠীরও কেউ বাংলাদেশে ফিরতে পারবে না, বুঝছেন? এবং আজকে বাংলাদেশে যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় কাছাকাছি চলে গেছে বলা যায়, এটাও আপনার কারণে। কারণ আপনি বাংলাদেশে আপনি আওয়ামী লীগের রাজত্ব করছেন, বাট আপনি আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি ইসলামিক দলগুলোর সাপোর্টার তৈরি করছেন, বুঝছেন? এবং যে কারণে আজকে আপনার এই ভয়ঙ্কর পতন, ভয়ঙ্কর ভবিষ্যৎ, এবং এই জন্যে আপনার এই ভয়ঙ্কর অপমানজনক পরিস্থিতি। আপনার পিছনে ভারত থাকুক বা অমুক দেশ থাকুক, তমুক দেশ থাকুক, আরে গোটা দেশের মানুষ যদি মৌলবাদী হয়, গোটা দেশের মানুষ যদি তৌহিদি জনতা হয়, সেখানে ভারত কি করবে? সেখানে আমেরিকা কি করবে? সেখানে রাশিয়া কি করবে? না, এবং তারা করতেও বা যাবে কেন? ভারত কি জানে না যে বাংলাদেশের মানুষ আসলে কী? তো এখানে ভারত চাইলেই কি আপনাকে এনে বসা দেবে?
আর আপনি বসালে কি করবেন? আগে যা করতেন সেটাই করবেন, হ্যাঁ? এবং এই দেশটা তো মানে আপনার পৈতৃক না। বঙ্গবন্ধু বাংলাদেশ শাসন স্বাধীনতার জন্য কাজ করেছিল বলে এটা তার বাপদাদার সম্পত্তি, এটা তার জমিদারি, আপনি তো সেটাই মনে করতেন, আপনার লোকজনরা সেটাই মনে করতো, তাই না? তো অতএব এখন আজকে যে বাংলাদেশে এই যে ঘটনা ঘটতে যাচ্ছে, এটা এটা আওয়ামী লীগের কর্মকাণ্ডের ফলাফল। এটা আওয়ামী লীগকে প্রথমে স্বীকার করতে হবে। এবং একই সঙ্গে এই বাংলাদেশে এখন একটা ইসলামী শাসন কিন্তু খুব জরুরি দরকার। এ কথাটা আমি মন থেকে বলতেছি। কেন জানেন? কারণ আপনি যতই এই বাংলাদেশের মানুষকে ধর্ম সম্পর্কে সজাগ করার চেষ্টা করেন না কেন, এরা কিন্তু সজাগ হবে না। অতএব এদেরকে ওই মানে ওই আদমরাদের ঘা মেরে তুই বাসা, রবীন্দ্রনাথের একটা বক্তব্য আছে না? তো এদের ঘা মারার জন্যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার। এবং তাহলে যদি এরা বোঝে কিছুটা, তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।